শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ানের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বক্তব্য সত্য হওয়ার পথে, প্রমোদ কেন্দ্রের আড়ালে সেন্ট মার্টিনে সাবমেরিন ঘাঁটি বানাবে যুক্তরাষ্ট্র। গ্লোবাল ফ্লোটিলা থেকে গ্রেটা থানবার্গ সহ 2 শতাধিক আটক। উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ। বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, বাস উল্টে নিহত 3। এবার জেনজি বিক্ষোভে উত্তাল মরক্কো, নিহত 2। এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বাংলাদেশের জনপ্রিয় পর্যটন আকর্ষণ ও সেন্ট মার্টিনে আধুনিক প্রমোদ কেন্দ্র এবং সামরিক সাবমেরিন ঘাঁটি নির্মাণ করতে বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক ভিত্তিক বাংলা গণমাধ্যম ঠিকানা এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে। জানা গেছে, বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ স্বাধীনতার আগে থেকে ঘাঁটি হিসেবে ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের। নতুন করে তারা এখানে নৌসামরিক ঘাঁটি করার প্রস্তাব এনেছে। বাংলাদেশ সরকার নীতিগতভাবে মার্কিন আকাঙ্ক্ষা পরিকল্পনার বিপক্ষে নয়। বিষয়টি স্পর্শকাতর ও কঠিন হলেও মেয়াদকালেই সরকার একটা সিদ্ধান্তে আসতে পারে বলে আভাস পাওয়া যায়। নিজস্ব সূত্রের সঙ্গে কথা বলে বাঙালিয়ানাও এই তথ্যের সত্যতা পেয়েছে। জানা গেছে, সেন্ট মার্টিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে যাওয়া আসলে সময়ের ব্যাপার মাত্র। যুক্তরাষ্ট্র 99 বছরের জন্য দীর্ঘমেয়াদে লিজ চায় সেন্ট মার্টিনের প্রায় 1/3 এলাকা। ইতোমধ্যে তারা পুরো সেন্ট মার্টিন দ্বীপই চেয়েছিল। মূল ভূখণ্ড থেকে জনসাধারণের নৌপথে সেন্ট মার্টিনে যাওয়ার সুযোগ অবারিত থাকবে। তবে বর্তমানের মতো গোটা সেন্ট মার্টিন দ্বীপে সাধারণের চলাচল থাকবে না। নির্দিষ্ট এলাকায় তারা চলাচল অবস্থান করতে পারবেন। এই পরিকল্পনা শুরুতেই বাস্তবায়ন করা হবে না রাজনৈতিক প্রচণ্ড ঝুঁকির কারণে। প্রথম ধাপে সেন্ট মার্টিনের একটা নির্দিষ্ট অংশ বিদেশিদের কাছে লিজ দেওয়া হবে প্রমোদ কেন্দ্র স্থাপনের জন্য। বিদেশিদের ব্যবহারের জন্য এই এলাকা নির্ধারিত থাকবে। স্থলভাগ ও সমুদ্রের নির্দিষ্ট পরিমাণ এলাকায় বিদেশি লিজ গ্রহীতার নিরঙ্কুশ কর্তৃত্ব থাকবে। পরবর্তী ধাপে এই অংশ মার্কিন সামরিক অবস্থান হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে থাকা 13টি নৌযান সাগরে আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আটক করা হয়েছে বহরে থাকা 37 দেশের 2 শতাধিক অধিকার কর্মীকে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবু কেশেক ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে হালনাগাদ এ তথ্য জানান। ওই পোস্টে সাইফ লিখেছেন, ওই 13টি নৌযানে 37 দেশের 201 জনের বেশি ছিলেন। তাদের মধ্যে স্পেনের 30 জন, ইতালির 22 জন, তুরস্কের 21 জন এবং মালয়েশিয়ার 12 জন রয়েছেন। সাইফ আরও লিখেন, আটকের ঘটনার পরও গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযান অব্যাহত রয়েছে। এই বহরে থাকা নৌযানগুলো বাধার পরও গাজা অভিমুখে ভূমধ্যসাগরে ভেসে চলেছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, হামাস সুমুদ ফ্লোটিলার কয়েকটি নৌযান নিরাপদভাবে থামিয়ে দেওয়া হয়েছে। সেগুলোর আরোহীদের ইসরায়েলের একটি বন্দরে নেওয়া হচ্ছে। গ্রেটা ও তার বন্ধুরা নিরাপদ ও সুস্থ আছেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে 40টির বেশি বেসামরিক নৌযান। নওগাঁর ধামিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাহরিয়ার রহমানের বিরুদ্ধে 2 নারীকে মারধরের অভিযোগ উঠেছে। এদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা ছিলেন। এই ঘটনায় গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ইউএনওর শাস্তি ও অপসারণ দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, ধামিরহাট পৌরসভার মঙ্গলকোঠা আবাসিক এলাকায় ময়লা ফেলার কারণে গত মঙ্গলবার সকালে পৌরসভার লোকজনের সঙ্গে ওই এলাকার বাসিন্দাদের বাকবিতণ্ডা হয়। ওই এলাকায় পৌরসভার ময়লা ফেলতে বিরোধিতা করলে ইউএনও শাহরিয়ার রহমান ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম জনসম্মুখে লাঠি দিয়ে 2 নারীকে মারধর করেন। আন্দোলনকারী আব্দুল কুদ্দুস বলেন, ইউএনও আমার অন্তঃসত্ত্বা স্ত্রীর গায়ে হাত তুলেছে সবার সামনে। একজন ইউএনওর আচরণ এমন হলে আমরা বিচার কার কাছে পাব? জেনজি বিক্ষোভে উত্তাল মরক্কোয় গুলিবিদ্ধ হয়ে 2 জন নিহত হয়েছেন।
জনস্বাস্থ্য ও শিক্ষা খাতে সংস্কারের দাবিতে মরক্কোয় চলমান জেনজি বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে একদল বিক্ষোভকারী পুলিশ স্টেশনে হামলার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী প্রতিরোধ করতে তাদের ওপর গুলি চালায়। এতে 2 জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে জেনজি আন্দোলনকারীরা ছুরি, পেট্রোল বোমা ও পাথর নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালে সারা দেশে 409 জনকে গ্রেপ্তার করা হয়। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর 263 সদস্য ও অন্তত 23 জন সাধারণ নাগরিক আহত হয়েছেন। এ সময় বিক্ষোভকারীরা গাড়িতে আগুন দেয়, দোকানপাট ভাঙচুর করে এবং ব্যাংকের ভবন লুটপাটের ঘটনা ঘটিয়েছে। মোট 142টি নিরাপত্তা বাহিনীর গাড়ি ও 20টি ব্যক্তিগত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এই বিক্ষোভের ডাক দিয়েছে অনলাইনে সংগঠিত এক যুবগোষ্ঠী, যারা নিজেদের জেনজি 212 নামে পরিচিত করেছে। টিকটক, ইনস্টাগ্রাম ও ডিসকর্ডের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সমাবেশের আহ্বান জানায়। তাদের অভিযোগ, দেশে 2030 বিশ্বকাপ আয়োজনের জন্য বিলিয়ন ডলার বিনিয়োগ হলেও স্কুল ও হাসপাতালগুলো অবহেলিত রয়ে গেছে। বিক্ষোভে তারা স্লোগান দেয়, স্টেডিয়াম আছে, হাসপাতাল কোথায়? তবে জেনজি 212 এক বিবৃতিতে জানিয়েছে, তারা সহিংসতা প্রত্যাখ্যান করে এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবে। তাদের বিরোধ সরকারের সঙ্গে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে নয়। লক্ষ্মীপুর 2 রায়পুর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুদ্দিন চৌধুরী নয়নের বাসায় আবারও অগ্নিসংযোগ করেছে একদল লোক। গতকাল বুধবার বিকেলে জেলা শহরের মহিলা কলেজ এলাকায় নয়নের বাসভবন লুবনা কটেজে আগুন দেওয়া হয়। এক পর্যায়ে ট্রাক এনে বাসার জিনিসপত্র লুটপাট করা হয়। এ সময় ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় সংবাদকর্মীকে হেনস্থা করেন জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া এক যুবক। এর আগে গত বছরের 5 আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন 5তলা ওই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তখন থেকে বাড়িটি পরিত্যক্ত ছিল। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল 5টার দিকে একদল লোক উত্তর তেহমনি এলাকায় জড়ো হয়। সেখান থেকে তারা সাবেক সংসদ সদস্য নুরুদ্দিন চৌধুরীর বাড়িতে যায়। পরে বাড়িতে আগুন দেয় তারা। পরে তারা একটি দেয়াল ভেঙে ফেলে এবং আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সহযোগিতায় আগুন নেভানো হয়। দীর্ঘদিন চিকিৎসা দিয়ে একটি শিম্পাঞ্জিকে সুস্থ করে অবমুক্ত করার জন্য নিয়ে আসা হয়েছে সাভানায়। শিম্পাঞ্জিটি বের হলো খাঁচা থেকে, কয়েক পা সামনে বাড়ালো, এরপর পিছে ঘুরে এক নারীর দিকে তাকালো। আর সহ্য করতে পারল না, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল সেই নারীকে আমরা ইন্টারনেটের কল্যাণে অনেকেই চিনি, কারণ ভিডিওটি বহুল প্রচারিত। সেই নারীর নাম জেন গুডঅল, যিনি পরিচিত ছিলেন শিম্পাঞ্জিদের মা হিসেবে। 91 বছর বয়সী গুডঅলের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া শোকবার্তায় গুডঅলকে প্রিয় বন্ধু বলে উল্লেখ করেন মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, গুডঅলের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। জেন গুডঅল ইনস্টিটিউট গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায়। পোস্টে বলা হয়, গুডঅল বক্তৃতা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সফর করছিলেন, সেখানেই তার স্বাভাবিক মৃত্যু হয়। পোস্টে আরও বলা হয়, একজন ইথোলজিস্ট হিসেবে গুডঅলের গবেষণালব্ধ আবিষ্কারগুলো বিজ্ঞানের রূপান্তরে ভূমিকা রেখেছে। তিনি বিশ্বজুড়ে প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা ও পুনরুদ্ধারে অক্লান্ত পরিশ্রম করে গেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট 2 আসনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মনোনয়ন না পেয়ে মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা এবার জাতীয় নাগরিক পার্টির এনসিপি শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়ক হিসেবে প্রচারণা চালাচ্ছেন। স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলাম মৃধা 20 বছরের বেশি সময় ধরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করেছেন। এরই মধ্যে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নিজের দলীয় অবস্থানও বদলাতে শুরু করেন। এ ব্যাপারে জানতে চাইলে নজরুল ইসলাম মৃধা বলেন, আমি আমার নির্বাচনী এলাকার উন্নয়নের স্বার্থে নতুন দলে যোগ দিয়েছি।
আমাকে উপজেলা এনসিপির শ্রমিক উইং এর প্রধান সমন্বয়ক করে একটি সদস্যের অ্যাডহক কমিটি করে কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়া হয়েছে। এজন্য দলীয় কর্মসূচির অংশ হিসেবে এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছি। তবে আওয়ামী লীগ থেকে এখনো পদত্যাগ করিনি। ভাষা সৈনিক আহমদ রফিকের শারীরিক অবস্থা সংকটাপন্ন। রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন এই প্রবীণ বুদ্ধিজীবীকে বুধবার বিকেলে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি অজ্ঞান অবস্থায় রয়েছেন। ভাষা সৈনিক আহমদ রফিকের পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে। হাসপাতাল সূত্রে জানা যায়, কিডনির সমস্যার পাশাপাশি সাম্প্রতিক সময়ে একাধিকবার মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনি। এর আগে গত 11 সেপ্টেম্বর রাজধানীর ল্যাবরেট হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। তবে প্রয়োজনীয় চিকিৎসার সুবিধা না থাকায় গত রোববার তাকে বারডেমে স্থানান্তর করা হয়। হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে অবস্থানকালে সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিলেও এখনো সেই সহায়তা কার্যকর হয়নি বলে জানান পরিবারের সদস্যরা। ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজারে যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। এতে অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেনী থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। সিলোনিয়া বাজারে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে উল্টে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা বাস থেকে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এর জেরে যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফেরা এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেছেন সাংবাদিকেরা। আজ বৃহস্পতিবার সকাল 9:45টার দিকে বিমানবন্দরের ভিআইপি ফটকে এ দুর্ব্যবহারের ঘটনা ঘটে। অবশ্য যখন এ ঘটনা ঘটে তখন আখতার হোসেন ও তাসনিম জারা ঘটনাস্থলে এসে পৌঁছাননি। ঘটনার বিষয়ে পরে এনসিপির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে, যা একই সঙ্গে দুঃখজনক ও নিন্দনীয়। চাঁদপুরের ফরিদগঞ্জে অগ্নিদগ্ধ এক নারী 5 দিন চিকিৎসাধীন থাকার পর রাজধানীর ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন। পরিবারের অভিযোগ, সুদের টাকা নিয়ে পূর্ববিরোধকে কেন্দ্র করে ওই নারীর হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। দগ্ধ নারীর মৃত্যুর পর সেই সুদের ব্যবসায়ীর বাড়িতে আগুন দিয়ে লুটপাট চালিয়েছে বিক্ষুব্ধ স্থানীয়রা। বুধবার রাতে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাদি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম। মারা যাওয়া শাহনাজ বেগমের স্বামী আমিনুল খান বলেন, সুদের টাকা পরিশোধ ও স্ট্যাম্প দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে সুদের ব্যবসায়ী নাসিমা বেগমের সঙ্গে গত কয়েক মাস ধরেই তাদের বিরোধ চলছিল। চলচ্চিত্র অভিনেতা ও নিরাপদ সড়ক চাই নিশোচা প্রধান ইলিয়াস কাঞ্চনের মস্তিষ্কে টিউমার ধরা পড়ার কথা জানিয়েছে তার ছেলে মিরাজুল মঈন জয়। চলচ্চিত্র অভিনেতা ও নিরাপদ সড়ক চাই নিশোচা প্রধান ইলিয়াস কাঞ্চনের মস্তিষ্কে টিউমার ধরা পড়ার কথা জানিয়েছেন তার ছেলে মিরাজুল মঈন জয়। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে নিশোচার সংবাদ সম্মেলনে কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ তথ্য দেন। তিনি বলেন, ইলিয়াস কাঞ্চন দীর্ঘ 7 মাস ধরে অসুস্থ এবং 6 মাস ধরে তিনি লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। আমার বাবা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত, এখনো চিকিৎসা চলছে। বাঙালিয়ানার সায়ানের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।